নমস্কার। অনেক দিন পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। এতদিন কোনো নতুন গল্প নিয়ে আসতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তোমাদের ভালোবাসা, অপেক্ষা আর অসংখ্য বার্তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আজ আবার তনুর বাংলা ক্লাসিক স্টোরির আসরে তোমাদের স্বাগত জানাই। আমি তনুশ্রী। আমার আজকের গল্প নিয়ে যাবে এমন এক নারীর জীবনে যার সবচেয়ে বড় শক্তি একসময় তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আত্মসম্মান, ভালোবাসা, জেদ, সংসারের টানাপোড়েন আর জীবনের কঠিন বাস্তবতার এক গভীর মানবিক কাহিনী অপেক্ষা করছে তোমাদের জন্য। তাহলে আর দেরি নয়, আলো নিভিয়ে মনকে শান্ত করে চলো ডুবে যাই আমার আজকের গল্পের জগতে। সুমতির সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার প্রচণ্ড রাগ আর আত্মসম্মান বোধ। দেখতে সুন্দর, সংসারের সব কাজেই দক্ষ, প্রয়োজনে সারা দিন নিরলস পরিশ্রম করতে পারত। ভালোবাসা আর মমতায়ও তার কোনো অভাব ছিল না, কিন্তু অন্যায় দেখলেই সে আর নিজেকে সামলাতে পারত না। কারো সামান্য অন্যায়ও সে সহজে মেনে নিত না। ভুল যত ছোটই হোক, তার শাস্তি যেন হয়ে যেত তার চেয়ে অনেক বড়। কারো সামনে মাথা নত করা তার স্বভাবেই ছিল না। যে সত্যি আদেশ দেওয়ার যোগ্য তার কথাও সে মেনে নিত, কিন্তু যতক্ষণ তা অনুরোধের মতো থাকত। সেই কথাই যখন কঠোর হুকুমে পরিণত হতো, তখন সুমতির জেদ মাথা চাড়া দিয়ে উঠত আর সে অবাধ্য হয়ে যেত। শুধু নিজের প্রতি অন্যায় নয়, অন্য কারোর বাড়াবাড়িও সে সহ্য করতে পারত না। যেখানে মনে হতো কেউ সীমা ছাড়িয়ে যাচ্ছে, সেখানেই সে প্রতিবাদে এগিয়ে যেত। কিন্তু সে তো এক সাধারণ বাঙালি পরিবারের বউ, ফলে তার এই স্বভাবে অর্থ দাঁড়াতো বড়দের সঙ্গে তর্ক, সমবয়সীদের সঙ্গে ঝগড়া আর ছোটদের কঠোর শাসন। আসলে সংসারে এমন মানুষ খুব কমই আছে যার জীবনে কোনো অভাব বা বঞ্চনা নেই। অনেকেই সেই না পাওয়ার কষ্ট ভুলতে অন্য কোথাও নিজের কর্তৃত্ব বা জেদ দেখিয়ে তার ক্ষতিপূরণ করতে চায়। তাই সংসারের সীমা ছাড়িয়ে যাওয়া আচরণ যেন অস্বাভাবিক নয়, বরং অনেক সময় সেটাই স্বাভাবিক হয়ে ওঠে। আর ঠিক সেই কারণেই সুমতির মতো স্পষ্টভাষী ও তেজি মানুষের সঙ্গে চারপাশের মানুষের সংঘাত লেগেই থাকত। এই তেজি স্বভাবের জন্য সুমতিকে জীবনের প্রতিটি ধাপে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বিয়ের আগে নিজের বাড়িতে বড়দের সঙ্গে তর্ক, সমবয়সীদের সঙ্গে ঝগড়া আর ছোটদের বকাঝকা করলেও সবাই কোনো না কোনোভাবে মেনে নিত। কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে সেই একই স্বভাব আর সহজে গ্রহণযোগ্য ছিল না। প্রথম 2-1 বছর সুমতি অনেক চেষ্টা করেছিল নিজের রাগ আর জেদকে নিয়ন্ত্রণে রাখতে। মাঝে মধ্যে ছোটখাটো অশান্তি হলেও বড় কোনো ঘটনা ঘটতে দেয়নি। কিন্তু মানুষের স্বভাবকে কি আর চিরদিন চেপে রাখা যায়? দিনের পর দিন নিজের প্রকৃতিকে দমিয়ে রাখতে রাখতে একসময় সেই বাঁধ ভেঙে গেল। অবস্থা এমন দাঁড়ালো যে একদিন রাগের মাথায় সে বেলুন হাতে শাশুড়ির দিকেও তেড়ে গিয়েছিল। যদিও সেদিন ঘটনা বড় আকার নেয়নি, শাশুড়িও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়েছিলেন। কিন্তু এমন ঘটনা যদি বারবার ঘটতে থাকে, তাহলে আর কতদিন ধৈর্য ধরে থাকা সম্ভব? সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরিবারের অন্য কারোর মধ্যে এমন স্বভাবের কোনো ছাপই ছিল না। সুমতির বাবা ছিলেন অত্যন্ত শান্ত ও নিরীহ মানুষ। কাউকে কষ্ট দেওয়া তো দূরের কথা, উল্টে তিনি সব সময় ভয় পেতেন যদি ভুল করে কাউকে অসন্তুষ্ট করে ফেলেন। তার মা দীর্ঘদিনের অসুস্থতায় কখনো কখনো রাগারাগি করতেন,
কান্নাকাটি করতেন বা উত্তেজিত হয়ে পড়তেন, কিন্তু সেটা সাহস বা তেজের প্রকাশ নয়, বরং ছিল অসহায়তা আর ভয়ের ফল। দুই বড় ভাই ছোটবেলা থেকেই চাকরিজীবী। তারা ছিলেন শান্ত, নিয়মমাফিক জীবনযাপন করা মানুষ। আর চার বোনও ছিলেন অত্যন্ত লাজুক, ধৈর্যশীলা ও সহনশীল। সংসার আর পরিবারের সুখের জন্য নিজের সব ইচ্ছা আকাঙ্ক্ষা ত্যাগ করেই তারা জীবন কাটিয়ে দিচ্ছিলেন। এমন একটি পরিবারের মধ্যেই যেন ব্যতিক্রম হয়ে জন্মেছিল সুমতি। কেন তার স্বভাব এত আলাদা, তার কোনো সহজ ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। অন্যদের মতো সেও পরিবারকে ভালোবাসত, স্বামী সন্তানের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু সেই ভালোবাসার পাশাপাশি তার ভেতরে ছিল এক অদম্য আত্মসম্মান আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রবল সাহস। আর এই দুই স্বভাবের অদ্ভুত মিশ্রণই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। সুমতির একটি মাত্র ছেলে, তার বয়স তখনও 2 বছর পূর্ণ হয়নি। আর কয়েক মাসের মধ্যেই তাদের ঘরে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। ছেলে হবে না মেয়ে তা এখনই জানা সম্ভব নয়, তবে সুমতির মনে দৃঢ় বিশ্বাস এবারও ছেলে হবে। আর তারপরে যদি একটি মেয়ে আসে, তাহলে নিজের ছোট্ট পরিবার নিয়ে গর্ব করার আনন্দই হবে অন্যরকম। কিন্তু এইসব তো ভবিষ্যতের কথা। আপাতত তার একটাই ইচ্ছে, প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের জন্ম সে বাপের বাড়িতেই দিতে চায়। সেই ইচ্ছা থেকে শুরু হলো নতুন অশান্তি। শাশুড়ি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এবার আর বাপের বাড়ি যাওয়া হবে না। তিনি মনে করিয়ে দিলেন সেদিনই তো সুমতি বাপের বাড়ি থেকে ঘুরে এসেছে। সুমতি শান্তভাবে বোঝানোর চেষ্টা করল, সে তো গিয়েছিল শুধু তার দাদার বিয়ের জন্য, তাও ঠিকমতো কয়েকটা দিনও থাকতে পারেনি। কিন্তু সেদিন শাশুড়ির মেজাজ আগেই খারাপ ছিল। সকালে নাতিকে দুধ খাওয়ানোর সময় শিশুটি খুব কাঁদছিল। তখন তিনি একটি বিরক্তির সুরেই বলেছিলেন, এতটুকু বাচ্চাকে না কাঁদিয়ে দুধ খাওয়াতে পারো না? আগে হলে সুমতি হয়তো চুপ করে থাকতো, কিন্তু এতদিন ধরে নিজের স্বভাব চেপে রাখতে রাখতে তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে। তাই সে মাথা তুলে শান্ত গলায় বলল, দুধ খাওয়ানোর সময় ছোট বাচ্চারা একটু কাঁদেই। এই কথাতেই শাশুড়ি আরও রেগে গেলেন। তিনি কড়া গলায় বললেন, কি বললে? আজকাল তো তোমার মুখ খুব বেড়েছে। সুমতিও আর পিছিয়ে রইল না। সে উত্তর দিল, আমি তো শুধু সত্যিটাই বলেছি, মিথ্যে কিছু বলিনি। শাশুড়ি যেন কথাটার অন্য মানে করে বসলেন। তিনি ক্ষুব্ধ হয়ে বললেন, তাহলে তুমি বলতে চাইছো আমি মিথ্যে বলছি? রাগে তার গলা কেঁপে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সুমতির মুখে দৃঢ়তা আর চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখে তিনি কিছুটা থমকে গেলেন। সুমতি ধীরে ধীরে ছেলেকে কোল থেকে নামিয়ে শান্ত করল। তারপর শিশুটিকে শাশুড়ির দিকে বাড়িয়ে দিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনাকে মিথ্যেবাদী বলিনি, শুধু বলেছি দুধ খাওয়ানোর সময় বাচ্চারা একটু কাঁদে। এখন ওকে শান্ত করেছি। আপনি যদি পারেন একেবারে না কাঁদিয়ে দুধ খাইয়ে দেখান। সেদিন প্রথমে শাশুড়ি কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। তারপরই যেন রাগে ফেটে পড়ে বললেন, তোমার কথা মতো আমাকে চলতে হবে নাকি? মুহূর্তের মধ্যেই বাড়ি জুড়ে শুরু হয়ে গেল প্রবল অশান্তি। শেষ পর্যন্ত সেই ঝামেলার দায় গিয়ে পড়ল সুমতির ওপর। মোহনলালও স্ত্রী পক্ষ না নিয়ে উল্টে তাকে বেশ কঠোরভাবেই বকাঝকা করল। স্বামীর এই অন্যায় আচরণে সুমতির ভীষণ কষ্ট হয়েছিল। অভিমানে সে সারা দিন মুখে এক ফোঁটা খাবারও তোলেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, তাতেও শাশুড়ির রাগ কমল না।
বরং আরও বেড়ে গেল। কারণ সুমতি যদি অন্তত একবার রেগে উঠত বা তর্ক করত তাহলে হয়তো তার মনটা একটু শান্ত হতো। কিন্তু বউটি সব অভিযোগ চুপচাপ সহ্য করে নেওয়ায় তার বিরক্তি যেন আরও বাড়তে লাগলো। কিছুক্ষণ পর আবার বাপের বাড়ির যাওয়ার প্রসঙ্গ উঠতেই শাশুড়ি কড়া গলায় বললেন, একবার বলেছি না, যাবে না, এত কথা বলার কি আছে? সেদিন তো মাত্র 7 দিনের জন্য যেতে দিয়েছিলাম, সেটাই তোমাদের 14 পুরুষের ভাগ্য। এই কথাটা শুনে সুমতির ভেতরের আগুন আবার জ্বলে উঠল। সে নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, মা, বড়দের কি এভাবে কারো পূর্বপুরুষকে নিয়ে কথা বলা উচিত? এই প্রশ্নে শাশুড়ি আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি বললেন, বড়দের সম্মান করতে শিখেছ নাকি? আমি যা বলেছি সেটাই শেষ কথা। তুমি বাপের বাড়ি যাবে না, একেবারেই যাবে না। রাতের খাওয়া শেষ করে সুমতি নিজের ঘরে গেল। মোহনলাল ভেবেছিল হয়তো স্ত্রী এবার কাঁদবে, মন ভেঙে তার কাছে সান্ত্বনা চাইবে, কিন্তু সুমতি তা করল না। সে স্বামীর পাশে গিয়ে শান্তভাবে বসে হালকা হাসি দিয়ে বলল, দেখো তো মা কি অন্যায় করছেন। এই সময় মেয়েরা বাপের বাড়ি যায়, এ তো স্বাভাবিক ব্যাপার। বাবা আমাকে নিয়ে যেতেও চিঠি লিখেছিলেন, অথচ মা একেবারে না করে দিলেন। কাল যখন চিঠির উত্তর লিখবে তখন তুমি একবার মাকে বুঝিয়ে বলো না। যদি সুমতি চোখের জল ফেলতো অথবা স্বামীর কাছে একটু অসহায় হয়ে ভরসা চাইতো, তাহলে হয়তো মোহনলালের মন নরম হয়ে যেত। সে হয়তো নিজেই মায়ের সঙ্গে কথা বলে সুমতির যাওয়ার ব্যবস্থা করত। কিন্তু স্ত্রী সেই অটল আত্মসম্মান আর দৃঢ় ভঙ্গি দেখে তারও অহংকার জেগে উঠল। তাই সে গম্ভীর গলায় শুধু বলল, না, আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না। মোহনলালের কথা শুনে সুমতি শুধু বলল, আচ্ছা, তাই নাকি? মোহনলাল বিরক্ত হয়ে বলল, তার মানে কি? তোমার যখন ইচ্ছে হবে তখনই কি বাপের বাড়ি চলে যাবে? সুমতি এবার একটু সরে গিয়ে সোজা হয়ে বসল। শান্ত গলায় বলল, আমি এমন কবে নিজের ইচ্ছে মতো বাপের বাড়ি গেছি? কিন্তু তখন আর মোহনলালের রাগ থামার অবস্থায় নেই। সে কড়া স্বরে বলল, তুমি ঠিক করবে কখন যাবে আর সেটা হবে না? তুমি এই বাড়ির বউ, যখন বাড়ির লোক পাঠাবে তখনই যাবে, আর যখন পাঠাবে না তখন কোথাও যাবে না। এত জেদ কিসের? সুমতির মুখ শক্ত হয়ে গেল। সে বলল, বউ হওয়ার মানে যদি নিজের ইচ্ছের কোনো মূল্য না থাকা হয়, তাহলে সত্যি আমার ভাগ্য খারাপ। তাহলে শেষ কথা, আমাকে যেতে দেবে না? মোহনলাল এক কথায় উত্তর দিল, না। কেন? কারণ আমি চাই না। এই উত্তরেই সুমতির এতক্ষণ চাপা রাগ বিস্ফোরিত হলো। তার চোখে মুখে ক্ষোভ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, সমাজের সবচেয়ে গরিব মানুষও নিজের স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করে না। তাদের মধ্যেও মায়া মমতা থাকে, আর তোমরা নিজেদের ভদ্রলোক বলে পরিচয় দাও। এরপর আর কিছু না বলে সে ঘুমিয়ে থাকা ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করেই দৃঢ় কণ্ঠে যেন নিজের মনকেই কথা দিল, আমি এবার অবশ্যই বাপের বাড়ি যাব। মোহনলালও রাগে ফুঁসছিল। সে বলল, মা যদি রাজিও হন তবুও আমি যেতে দেব না। তোমার এই ঔদ্ধত্যের জন্যই কঠোর শাস্তি পাওয়া উচিত। সুমতির চোখ খুলে স্বামীর দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, দেখে নিও,
1 মাসের মধ্যে যদি আমি বাপের বাড়ি যেতে না পারি, তাহলে তোমার যা ইচ্ছে শাস্তি দিও। আসলে এত বড় ঝগড়ার কোনো দরকারই ছিল না। সুমতি যদি একটু নরম হয়ে নিজের ইচ্ছাটা জানাতো, তাহলে হয়তো শাশুড়ি প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়ে যেতেন। আবার শাশুড়িও যদি আদেশের বদলে স্নেহের সঙ্গে নিজের মতামত জানাতেন, তাহলে হয়তো সুমতির এত অভিমান হতো না। আর মোহনলাল যদি শুধু শান্তভাবে বলতো, মা এবার যেতে মানা করছে, এইবার না হয় থেকে যাও, তাহলে হয়তো সুমতি একটু মন খারাপ করত, হয়তো 2 ফোঁটা চোখের জলও ফেলতো, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিত। অথচ 3 জনের একটুখানি জেদ, অহংকার আর তেজ মিলেই একটা ছোট্ট বিষয়কে বড় অশান্তিতে পরিণত করল। শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে সুমতির বাবার কাছে একটি চিঠি পাঠানো হলো। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, এবার সুমতিকে বাপের বাড়ি পাঠানো সম্ভব নয়। পরিবারের নানা কারণ দেখিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো। কিন্তু সুমতি চুপ করে বসে থাকার মানুষ নয়। সে নিজেও বাবাকে আলাদা করে একটি চিঠি লিখল। সেখানে অনুরোধ করল, যত তাড়াতাড়ি সম্ভব যেন কাউকে পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, আর তার অপেক্ষা করার ধৈর্য নেই। চিঠি পেয়ে সদানন্দ খুব চিন্তায় পড়ে গেলেন। মেয়ের মন তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু পরিস্থিতিও তার অজানা ছিল না। তাই তিনি অনেক ভেবে চিন্তে একটি বড় চিঠি লিখলেন। চিঠিতে তিনি স্নেহের সঙ্গে বোঝালেন, যখন ওদের বাড়ির লোক এখন তোমাকে পাঠাতে চাইছেন না, তখন জোরাজুরি করা ঠিক হবে না। একটু ধৈর্য ধরো, সময় হলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। অকারণে সম্পর্কের মধ্যে অশান্তি বাড়ানো বুদ্ধিমানের কাজ নয়। বাবা সেই চিঠির উত্তরে সুমতি এমন কিছু লিখেছিলেন যে আর বসে থাকা সদানন্দের পক্ষে সম্ভব হলো না। তিনি 3 দিনের ছুটি নিয়ে নিজের মেয়ের শ্বশুর বাড়িতে হাজির হলেন। সারা পথ তার মনটা অশান্ত ছিল। বুকের ভেতর দুশ্চিন্তা, মুখে উদ্বেগের ছাপ। মেয়েকে সঙ্গে করে নিয়ে যাওয়ার আশায় তিনি শ্বশুর বাড়ির সবার কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করতে লাগলেন। প্রায় চোখের জল নিয়ে বারবার বললেন, কয়েকদিনের জন্য যেন সুমতিকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শাশুড়ির মন একটুও নরম হলো না। তিনি বারবার একই কথা বললেন, না বেয়াই মশাই, এবার আর ওকে পাঠানো যাবে না। এই সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়। বারবার অনুরোধ করেও যখন সদানন্দ বুঝলেন যে উল্টো শাশুড়ি রেগে যাচ্ছেন, তখন তিনি ভয় পেয়ে আর কিছু বললেন না, চুপচাপ সরে গেলেন। অন্য সময় হলে হয়তো তার এই বিনয় আর আন্তরিকতা শাশুড়ির মন গলিয়ে দিত। হয়তো আগের সব মনোমালিন্য ভুলে তিনি সুমতিকে যেতে দিতেন। কিন্তু ততদিনে পরিস্থিতি অনেক বদলে গেছে। এরই মধ্যে সুমতি একের পর এক ঘটনায় নিজের তেজি স্বভাবের পরিচয় দিয়েছে। এমন সব কথা আর আচরণ করেছে যা শাশুড়ির মনে গভীর ক্ষোভ জমিয়ে দিয়েছে। সেই অভিমান আর রাগের কারণেই এবার আর কোনো অনুরোধেই তার মন গলল না। বাবাকে সামনে পেয়ে সুমতি আর নিজের ইচ্ছা চেপে রাখতে পারল না। সে দৃঢ় গলায় বলল, বাবা, আমি তোমার সঙ্গেই আজই চলে যাব। তুমি আমাকে নিয়ে চলো। সদানন্দ অনেক ধৈর্য নিয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন। শান্তভাবে নানা যুক্তি দিলেন, পরিস্থিতি বুঝিয়ে বললেন, এমনকি যতভাবে সম্ভব তাকে শান্ত করারও চেষ্টা করলেন। কিন্তু সুমতির জেদ তখন আর যুক্তির কথা শুনতে রাজি নয়। সে বারবার একই কথাই বলতে লাগলো, আমি তোমার সঙ্গেই যাব, আমাকে নিয়ে চলো। মেয়ের এই একগুঁয়েমি দেখে শেষ পর্যন্ত সেই শান্ত ভদ্র মানুষটিও একটু বিরক্ত হয়ে পড়লেন। তিনি বললেন,
ওরা যখন তোমাকে পাঠাতে চাইছে না, তখন আমি কি করে তোমাকে নিয়ে যাই? জোর করে তো আর নিয়ে যাওয়া যায় না। তারপর একটু নরম গলায় আবার বুঝিয়ে বললেন, তুমি যদি কোনোভাবে ওদের রাজি করাতে পারো তাহলে আমাকে খবর দিও, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু এভাবে এত জেদ করার কি দরকার? কিছুদিন পরে না হয় যেও। কিন্তু সুমতির মনে তখন আর ধৈর্যের কোনো জায়গাই ছিল না। সে শুধু নিজের সিদ্ধান্তেই অটল রইল। সদানন্দ শেষ পর্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একাই বাড়ি ফিরে গেলেন। বাবাকে ফিরে যেতে দেখে বাইরে থেকে যতই কঠিন দেখাক, ভেতরে ভেতরে সুমতি যেন নিজের জেদের আগুনেই পুড়তে শুরু করল। তার শারীরিক অবস্থা তখন এমনিতেই খুব নাজুক ছিল। এই সময় তার দরকার ছিল শান্তি, বিশ্রাম আর মানসিক স্বস্তি। কিন্তু তার মনে চলছিল অবিরাম অস্থিরতা। দিনের পর দিন সেই দুশ্চিন্তা আর জেদ তাকে ভেতর থেকে ভেঙে দিতে লাগলো। ধীরে ধীরে তার শরীর শুকিয়ে গেল, হাত পা ক্রমশ সরু হয়ে এলো, মুখের মাংসও যেন গলে গেল। শুধু ক্লান্ত অবসন্ন মুখের মধ্যে দুটি চোখই জ্বলজ্বল করত। সে আগের মতো কথা বলতো না, ঠিক মতো খেতেও না। সারা দিন কখনো অকারণে ছোটোখাটো কাজে নিজেকে ব্যস্ত রাখত, আবার কখনো চুপচাপ বসে নিজের ভাবনায় ডুবে থাকত। কিন্তু তার মনের অস্থিরতা এক মুহূর্তের জন্য থামত না। এরই মধ্যে সেই 1 মাসের সময়সীমাও প্রায় শেষ হয়ে এলো। স্বামীর সামনে সে একদিন দৃঢ়ভাবে বলেছিল, 1 মাসের মধ্যে যদি বাপের বাড়ি যেতে না পারে তবে যে কোনো শাস্তি সে মেনে নেবে। নিজের সেই কথাই যেন তাকে তাড়িয়ে বেড়াতে লাগলো। অবশেষে এক গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে আঁচলে সামান্য কিছু টাকা বেঁধে সুমতি একাই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক বাপের বাড়ি পৌঁছতে হবে। কিন্তু সেই পথ মোটেও সহজ ছিল না। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটোই ছিল ছোট শহরে, মাঝখানে কলকাতা হয়ে যেতে হতো, তাই যাত্রা ছিল দীর্ঘ এবং কষ্টকর। কিন্তু ভাগ্য যেন তার জন্য আরো কঠিন পরীক্ষা রেখেছিল। কলকাতায় পৌঁছতেই তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তাকে সরাসরি একটা মহিলা হাসপাতালে ভর্তি করতে হলো। বাপের বাড়ি যাওয়া আর হলো না। খবর পেয়ে ছুটে এলেন সদানন্দ, এলেন মোহনলালও। এবার আর কোনো আপত্তি করল না সে, বরং নিজেই বলল, সুমতি সুস্থ হলে যেন তাকে বাপের বাড়ি নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা জানিয়ে দিলেন এখন কোথাও যাওয়ার প্রশ্ন নেই। পুরো 1 মাস হাসপাতালের বিছানা থেকে চিকিৎসা নিতে হলো তাকে। তারপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে বাপের বাড়িতে গেল। সেখানে আরও 3 মাস বিশ্রাম আর চিকিৎসার পর ধীরে ধীরে শরীর কিছুটা সুস্থ হয়ে উঠল। অবশেষে যখন সে আবার শ্বশুরবাড়ি ফিরল, সবাই একটি পরিবর্তন স্পষ্ট বুঝতে পারল। আগে সেই প্রতিবাদী অদম্য তেজস্বী সুমতি যেন আর নেই। জীবনের কঠিন আঘাত, অসুস্থতা আর মানসিক যন্ত্রণার ভার তার সমস্ত জেদ, রাগ আর প্রতিবাদের আগুনকে নিভিয়ে দিয়েছে। যে তেজ একসময় তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল, তা যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে। তোমরা যদি আজকে এই গল্পটি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও। নিজের মতামত অবশ্যই কমেন্টে জানিও এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। আর যদি এখনো তনুর বাংলা ক্লাসিক স্টোরি পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে রেখো, যাতে আগামী দিনের
প্রতিটি গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি তনুশ্রী আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার ফিরে আসবো বাংলা সাহিত্যের আরেকটি অসাধারণ গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মানুষদের ভালোবেসো। নমস্কার।